হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো যে বা লাল সতর্কতা। মুভিটি পরিচালনা করেছেন অনন্ত নারায়ণ মহাদেবন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেট্টি, নরসিংহ চরিত্রে এবং সমীরা রেড্ডি, আশিস, ভাগ্যশ্রী, বিনোদ খান্না, নাসির উদ্দিন শাহ ও আরও অনেকে। অন্ধ্রপ্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষদের জীবন যেন প্রতিদিনই সংগ্রামের সঙ্গে লড়াই করে। কাজে নিশ্চয়তা নেই, উপার্জন অল্প, খরচ সংসার। এই কঠিন বাস্তবতার মধ্যে বাস করেন নরসিমা, চরিত্রমিক। সে নিজের স্ত্রী উমা, ছেলেমেয়েকে নিয়ে শান্তিতে বাঁচতে চান। তার সবচেয়ে বড় চিন্তা হলো সন্তানদের ভবিষ্যৎ। দারিদ্র্যের কারণ নিজের সন্তানরা যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, এই স্বপ্নই তাকে প্রতিদিন কাজ করতে বাধ্য করত। একদিন জীবিকা তাদিকে নরসিমা একটি খাবারের দোকানে বা মেস চালানোর কাজ নেয়। তার ধারণা ছিল এই কাজের মাধ্যমে কিছু টাকা জমিয়ে পরিবারের কাছে ফিরে যাবে এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় করবে। কিন্তু সে জানত না, তার এই সাধারণ কাজ তাকে অনেক জগতের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। একদিন নরসিংহকে জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় খাবার পৌঁছে দিতে বলা হয়। সে জানত না সেখানে কারা রয়েছে। খাবার নিয়ে সে যখন জঙ্গলের গভীরে পৌঁছায়, তখন হঠাৎ পরিস্থিতি বদলে যায়। সেখানে ছিল সশস্ত্র নকশালদের একটি দল। একই সময়ে পুলিশ ও ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। শুরু হয় গড়ির লড়াই। সাধারণত নিরীহ নরসিমা দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে আটকে যায়। কোনো মতে সে প্রাণে বেঁচে গেলেও নকশালরা তাকে ধরে ফেলে। দলের নেতা ভেলু তাকে সহজে ছেড়ে দিতে রাজি হয় না। নরসিমা বারবার বোঝাতে থাকে যে সে নয় এবং কোনো তার বাড়িতে স্ত্রী ও সন্তান অপেক্ষা করছে। তার একমাত্র ইচ্ছা বাড়ি ফিরে যাওয়া, কিন্তু ভেলু তাকে বুঝিয়ে দেয় যে এখন সে অনেক কিছু জেনে ফেলেছে, তাই তাকে ছেড়ে দেওয়া তাদের পক্ষে নিরাপদ নয়। নরসিমার জীবনে বড় সংকট এখান থেকে শুরু হয়। নরসিমা প্রথম দিকে দলের সঙ্গে মানিয়ে নিতে পারে না। তার কাছে বন্দুক, হত্যা এবং সশস্ত্র সংঘর্ষ সবকিছু ভয়ঙ্কর। সে বারবার নিজের বাড়ির কথা ভাবে, স্ত্রী উমা এবং সন্তানদের কথা মনে পড়ে। সে তার প্রাপ্য টাকা নিয়ে বাড়ি ফিরতে যায়, কিন্তু ভেলু প্রতিবারই তার বাড়ি ফেরার বিষয়টি পিছিয়ে দেয়। ধীরে ধীরে নরসিমা সদর জীবন সম্পর্কে জানতে শুরু করে। তাদের অনেকটাই নিজেদের জীবনের অন্যায়, দারিদ্র্য, অত্যাচার বা সামাজিক বৈষম্য অভিজ্ঞতার কথা অনেকে বলে। নরসিমা তাদের কিছু কষ্ট বুঝতে পারে। তবে এই পর্যায়ে তার পরিচয় হয় লক্ষ্মীর সঙ্গে। সমীরা রেড্ডি অভিনীত লক্ষ্মী জীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক। পুলিশের হাতে যৌন নির্যাতন হওয়ার পর সে নকশালদের দলের সঙ্গে যুক্ত হয়েছে। লক্ষ্মীর সঙ্গে নরসিংহের একটা মানবিক সম্পর্ক তৈরি হয়। প্রত্যেক মানুষের গল্প এক নয়। কেউ আদর্শের কারণে এসছে, কেউ প্রতিশোধের জন্য, কেউ পরিস্থিতির চাপে। কিন্তু তার নিজের ক্ষেত্রে সে এখনও একজন বাধ্য মানুষ। নরসিংহকে ধীরে ধীরে অস্ত্র চালানো শেখানো হয়। যে মানুষটি কোনোদিন আগেও শুধু সংসারের কথা ভাবত, সে এখন বন্দুক হাতে নিতে বাধ্য হয়। একদিন তাকে একটি অত্যন্ত কঠিন কাজ দেওয়া হয়। একজন পুলিশ ইনফর্মারকে হত্যা করতে হবে। নরসিংহ ভয় পায়। সে বুঝতে পারে একবার এই পথে পা রাখলে আর আগের জীবনে ফিরে যাওয়া কঠিন। কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সেই হত্যাকাণ্ডে অংশ নেয়। এই ঘটনা তার ভেতরের মানুষটাকে প্রথমবার গভীরভাবে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে বেঁচে থাকার জন্য যে এমন কাজ করেছে যা নিজের ইচ্ছায় কোনোদিন করতো না। এরপর নকশাল দলের বিভিন্ন অংশে অভিযানে যেতে থাকে। অপহরণ, অস্ত্র ব্যবহার এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ সবকিছু তার জীবনের অংশ হয়ে দাঁড়ায়। বাইরে থেকে তাকে একজন সশস্ত্র সদস্য মনে হলেও তার ভিতরে এখনও সেই পুরনো নরসিমা বেঁচে আছে। সে বারবার নিজের সন্তানদের কথা তার মনে প্রশ্ন জাগে যে ভবিষ্যতের জন্য সে এত কিছু করেছে, সে কি আদৌ তার সন্তানদের কাছে পৌঁছাবে? কাহিনীর সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলো একটি ঘটে যখন নরসিমা দলের সঙ্গে একটি স্কুলের হামলার অভিযানে যায়। অভিযানের উদ্দেশ্য ছিল নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জন করা, কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গুলির লড়াইয়ে নিরীহ শিশুরা মারা যায়। নরসিমার চোখের সামনে শিশুদের মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে ভাবতে থাকে যে সন্তানদের ভবিষ্যতের জন্য সে এই বিপজ্জনক জীবনে ঢুকে পড়েছিল, সেই একই বয়সে শিশুদের মৃত্যুর জন্য সে কিভাবে নিজেকে ক্ষমা করবে। এই ঘটনার পর তার বিবেক আর তাকে শান্ত থাকতে দেয় না। সে বুঝতে পারে কোনো আদর্শ, কোনো রাজনৈতিক লক্ষ্য কিংবা কোনো প্রতিশোধের নামে নিরীহ মানুষের মৃত্যু তার কাছে গ্রহণযোগ্য নয়। নরসিমা এবার সিদ্ধান্ত নেয় সে এই জীবন থেকে বেরিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এখন সে শুধু নকশালদের কাছে অপরাধী নয়, পুলিশের কাছেও সন্দেহজনক। কারণ সে ইতিমধ্যে সশস্ত্র দলের সঙ্গে থেকেছে এবং একটি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। অর্থাৎ সে যেদিকে যাবে বিপদ। নকশালরা তাকে বিশ্বাসঘাতক মনে করবে আর পুলিশ তাকে নকশাল হিসেবে দেখবে। নরসিমা পালিয়ে বাঁচার চেষ্টা শুরু করে। তার কাছে যখন দু
তখন দুটি যুদ্ধ, একটি বাইরের যুদ্ধ যেখান থেকে পুলিশ এবং সশস্ত্র দলের হাত থেকে বাঁচতে হবে, আর একটি তার নিজের ভিতরের যুদ্ধ যেখান থেকে তার অপরাধবোধ, ভয় এবং বিবেকের সঙ্গে লড়াই করতে হবে। এই কারণে এই সিনেমার নাম দিয়েছে দ্য ওয়ার উইদিন, অর্থাৎ মানুষের নিজের ভিতরে যুদ্ধ। নরসিংহার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের কাছে যাওয়া, কিন্তু সে জানে এতদিন তার পরিবার হয়তো তাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। যে মানুষটি বাড়ি থেকে বেরিয়েছিল আর এখন যে মানুষটি বাড়ি ফিরে আসছে, দুজনেই এক নয়। তার স্ত্রী উমার জীবনও তার অনুপস্থিতিতে কঠিন হয়ে পড়েছে। নরসিংহ বুঝতে পারে দারিদ্র্য থেকে পরিবারকে বাঁচাতে গিয়ে সে নিজেই এমন এক জালে আটকে গেছে যা তার পুরো পরিবারকে বিপদের মধ্যে ফেলেছে। অন্যদিকে পুলিশও নরসিংহকে খুঁজছে। পুলিশের কাছে সে একজন নকশাল সদস্য। তার বক্তব্য যে পরিস্থিতি ব্যাখ্যা শোনার মতো সময় কারণ নেই। এখানে ছবিটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, একজন সাধারণ মানুষ যদি পরিস্থিতির চাপে অপরাধীদের হাতে বন্দী হয়ে যায়, পরে তবে কি শুধু অপরাধী হিসেবে তাকে দেখা উচিত? নরসিংহ পরিস্থিতি সহজ নয়। সে নির্দোষ নয়, আবার পুরোপুরি স্বেচ্ছা অপরাধীও হয়নি। তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে বেঁচে থাকার চেষ্টা। লক্ষ্মীর সঙ্গে নরসিংহের সম্পর্ক এই সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লক্ষ্মী নিজেও অত্যাচারের শিকার, ফলে দুজনের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়। তারা দুজনে জানে এই সংঘর্ষের মধ্যে সাধারণ মানুষের জীবন কতটা মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু নরসিংহ যখন পালানোর সিদ্ধান্ত নেয়, তখন সে বুঝতে পারে যে শুধু নিজের জন্য পালালে হবে না। এই সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসার জন্য তাকে নিজের বিবেকের কথা শুনতে হবে। শেষ দিকে নরসিংহের সামনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আসে। একদিকে তার প্রাণ বাঁচানো, অন্যদিকে নিজের বিবেক। সে চাইলে আবার দলের সঙ্গে থেকে অস্ত্র হাতে নিতে পারত, হয়তো এতে তার বেঁচে দেওয়ার সম্ভাবনা বাড়ত, কিন্তু স্কুলের শিশুদের মৃত্যু এবং নিজের করা হত্যার স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। সে বুঝতে পারে প্রতিটি সহিংসতার পর আরেকটি সহিংসতা জন্ম দেয়। একজনকে হত্যা করলে সমস্যার সমাধান হয় না, বরং নতুন প্রতিশোধের জন্ম হয়। নরসিংহ তাই পালানোর পথ বেছে নেয়, কিন্তু এই পালানোর কোনো বীরত্বপূর্ণ বিজয় নয়। সে নিজের অতীত থেকে পালাতে পারে না, তার ভেতরে বোধ থেকে যায়। রেড অ্যালার্ট দ্য রেড অ্যালার্ট দ্য ওয়ার উইদিন প্রচলিত অ্যাকশন সিনেমার মতো শুধু বন্দুক যুদ্ধ, নায়ক খলনায়কের গল্প নয়। এটি একজন সাধারণ মানুষের গল্প, যে দারিদ্র্য, পরিস্থিতির চাপে এমন এক সশস্ত্র সংঘর্ষের মধ্যে ঢুকে পড়ে যেখানে তার নিজের কোনো রাজনৈতিক লক্ষ্যই ছিল না। নরসিংহের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, নিজের বিবেকের বিরুদ্ধে। সে বুঝতে পারে জীবন বাঁচানোর জন্য নেওয়া কিছু সিদ্ধান্ত মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে যায়। ছবিটি একই সঙ্গে দারিদ্র্য, সশস্ত্র আন্দোলন, রাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং সাধারণ মানুষের অসহায়তার প্রশ্ন সামনে আনে। নির্মাতার বক্তব্য অনুযায়ী ছবিটি নরসিংহের সত্য ঘটনাভিত্তিক কাহিনী থেকে অনুপ্রাণিত। শেষ পর্যন্ত নরসিংহের গল্প আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু জঙ্গলে বা বন্দুকের মুখোমুখি হয় না, মানুষের বিবেকের মধ্যে একটি যুদ্ধ চলতে থাকে, আর সেই যুদ্ধে একজন মানুষের আসল পরিচয় প্রকাশ পায়।